স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলার রাজনৈতিকভাবে কিভাবে তৈরি হয়েছে বা রাজনৈতিক দলগুলো কেমনভাবে শাসন করেছে। একটা দেশ থেকে হঠাৎ করে লাখ লাখ মানুষ আরেকটা দেশে চলে গেল, রাতারাতি তারা থাকবে তো? তাদের থাকার জায়গা নেই। খাবার দাবারের দিক থেকে খাবার দাবারের সমস্যা, একদম খাবার দাবারের সমস্যা। সত্যি কথা বলতে ধর্মের বিভাগেই হয়েছে। ওটা মুসলিম রাষ্ট্র হিসাবেই পরিচিতি পেতে শুরু করে। থিওরিটিক্যালি হয়তো ভুল, কিন্তু প্র্যাকটিক্যালি ঠিকই বলেছেন। হ্যাঁ, রাজ্যের হয়তো প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। তো আজ আমাদের আলোচনার বিষয় হলো স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলার রাজনৈতিকভাবে কিভাবে তৈরি হয়েছে বা রাজনৈতিক দলগুলো কেমনভাবে শাসন করেছে তাদের নিজের সময়কালে, বা কখন কোন রাজনৈতিক দল এসেছে, তারা কেন নিজেদের জায়গাকে ধরে রাখতে পারেনি, এইসব ব্যাপারে আজকে আলোচনা হবে। যে যার নিজেদের মতামত দেবো, বাকি আমরা অন্যান্য যা প্রশ্ন তখন মনে আসবে সেটাকে জানার অবশ্যই চেষ্টা করব। তাহলে বিষয়টা হলো স্বাধীনতার পর থেকে আজকের দিনের যে রাজনৈতিক পালাবদলগুলো এসেছে সেই সব নিয়ে আলোচনা। তো প্রথম কি প্রশ্ন মনে আসছে স্বাধীনতার পর থেকে আজকের দিনের, যদি আমাদের বাংলার কথা ধরি, কি প্রশ্ন প্রথম মনে আসছে? তো যেটা প্রথম প্রশ্ন, আমাদের রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? আমার মনে হয় যে যদি সিংহভাগ লোককে যদি জিজ্ঞেস করা যায়, বাইরে বেরিয়ে সেই জিজ্ঞেস করে না মানুষকে, ইন্টারভিউ টাইপ যদি করা যায়, তো আমার মনে হয় বেশিরভাগ লোকই প্রশ্নের উত্তর দেবে যে ডক্টর বিধানচন্দ্র রায়। কিন্তু হ্যাঁ, আমাদেরও মনে হয় আমরাই ওনাকেই প্রথম হিসাবে জানি। হ্যাঁ, মানে থিওরিটিক্যালি হয়তো ভুল, কিন্তু প্র্যাকটিক্যালি ঠিকই বলেছেন। হ্যাঁ, রাজ্যের হয়তো প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। কিন্তু যদি আমরা ইতিহাস দেখি, যে দেখবো ঠিক তা নয়। রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে প্রফুল্লচন্দ্র ঘোষ। এইরকম একজন আসছে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী। নামটা তো একেবারেই অজানা। তো যদি একটু এক্সপ্লেন করতে যে কি করে প্রফুল্লচন্দ্র ঘোষ প্রথম, বিধানচন্দ্র রায় নয় কেন? ঠিক একটু যদি বলুন। সকলের মতোই আমিও প্রথমে ভাবতাম যে ডক্টর বিধানচন্দ্র রায় হচ্ছে আমাদের রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী। কিন্তু 1947 সালে যখন ভারত স্বাধীন হলো, আর ভারত যে স্বাধীন হয়েছে তার সব থেকে বেশি দাম বোধহয় আমাদের বাংলাকেই দিতে হয়েছে। বাংলা থেকেই হচ্ছে পূর্ববঙ্গ পাকিস্তান সেই মুহূর্তে ভাগ হয়ে গেল। আজকালকার দিনে যেটা আমরা বাংলাদেশ হিসাবে জানি, তখন তো পুরোটাই বঙ্গদেশ ছিল। ইভেন আমাদের বাংলার যে ফেমাস পোয়েট জীবনানন্দ দাশ, সে হচ্ছে বাংলাদেশের, বর্তমান দিন দেখলে বাংলাদেশে। কাজী নজরুল শেষ বয়সে বাংলাদেশে চলে যান। মানে আমরা যদি স্বাধীনতার আগে যে বিখ্যাত বঙ্গ চরিত্রগুলো দেখবো, যে বাংলা চরিত্রগুলো দেখবো, আজকালকার দিনে দাঁড়ালে আমরা সবই দেখবো বাংলাদেশে। তো সেই বাংলাদেশই যখন আমাদের বাংলা থেকে ভাগ হয়ে গেল, আমাদের বঙ্গ বিভক্ত হয়ে গেল, আর সেই সময় 1947 সালের 15ই আগস্ট আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সেই সময় ভাগ হয়ে গিয়েছে। বাংলাদেশের কথা আর বলবো না, আমরা পশ্চিমবঙ্গের কথাই বলছি। সেই পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে উঠে এলেন কংগ্রেস থেকে প্রফুল্লচন্দ্র ঘোষ। যদিও এনার শাসন ক্ষমতা মাত্র 1 বছর। 1948 সালে ডক্টর বিধানচন্দ্র রায় আবার হচ্ছে মুখ্যমন্ত্রীর পদ সামলাচ্ছে। কিন্তু আমরা যতদূর জানি যে মুখ্যমন্ত্রী 5 বছরের জন্য স্থাপিত করা হয়, তাহলে 1 বছর কেন? হ্যাঁ, মানে যদিও সেই সময় তো গণনির্বাচনটা শুরু হয়নি, এই যে 5 বছর অন্তর ভোট হবে এটা অনেক পরে আসছে। আমাদের প্রায় কি বলবো, স্বাধীনতার বেশ 4-5-6 বছর পরে গণনির্বাচন প্রক্রিয়াটা আসছে, তারপরে হচ্ছে। কিন্তু তার আগেই প্রফুল্লচন্দ্র ঘোষকে সরিয়ে ডক্টর বিধানচন্দ্র রায়কে নিয়ে আসা হয়েছে। তার প্রধান কারণ হচ্ছে সেই সময় এই যে কথাটা আমি বললাম যে বাংলা ভাগ হয়ে গিয়েছে, এবার বাংলা ভাগের ফলে ঠিক কী কী হচ্ছে সেই সময় আমরা জানি। ইংরেজদের ঘাঁটি ছিল কলকাতা। ভারতের বিপ্লব আন্দোলন, পশ্চিমবঙ্গের স্বাধীনতার যে যুদ্ধ, যে স্বাধীনতা সংগ্রাম, সে সব শুরু হয় কলকাতা থেকে। তখন যখন বাংলা ভাগ হলো, আর ভাগটা সত্যি কথা বলতে ধর্মের বিভাগেই হয়েছে, ওটা মুসলিম রাষ্ট্র হিসাবেই পরিচিতি পেতে শুরু করেছে, তখন সেখান থেকে লাখ লাখ মানুষ আমাদের বাংলায় আসা শুরু করেছে। কিন্তু তারা বাংলায় এসে থাকবে কোথায়? সেই সময় আমাদের কলকাতায় উদ্বাস্তু সমস্যা তৈরি হয়ে গেল। ভাবো না, একটা দেশ থেকে হঠাৎ করে লাখ লাখ মানুষ আরেকটা দেশে চলে গেল,
রাতারাতি তারা আসছে, তারা থাকবে কোথায়? তাদের থাকার জায়গা নেই। কলকাতা খাবার দাবারের দিক থেকে খাবার দাবারের সমস্যা, একদম খাবার দাবারের সমস্যা, বাসস্থান নেই, চাকরি নেই, তারা যাবেটা কোথায়? বেকারত্ব সমস্যা হু হু করে বাড়ছে, উদ্বাস্তু সমস্যা বাড়ছে। কলকাতার কি বলবো, অবস্থা খুবই খারাপ হতে চলেছে। শিয়ালদা স্টেশনে তিল ধারণের জায়গা নেই। এইরকম একটা অবস্থা থেকে 1 বছরের মধ্যে মানে প্রফুল্লচন্দ্র ঘোষ বিশেষ কিছু করতে পারেনি। মানে এক্সপিরিয়েন্সের খুবই অভাব। স্বাভাবিক, এই ধরনের সমস্যা তখন কেউ ফেস করেননি। প্রফুল্লচন্দ্র ঘোষ প্রথম এসে এই ধরনের সমস্যাকে ফেস করছেন। তিনি জানেন না দ্যাট হাউ টু হ্যান্ডেল ইট, তিনি কীভাবে হ্যান্ডেল করবেন। এই ধরনের জিনিস কেউ কাউকে শিখিয়ে দেয় না, কেউ কাউকে বুঝিয়ে দেয় না, পূর্ব এক্সপিরিয়েন্স কিচ্ছু নেই। তারপরেও উনি চেষ্টা করেছিলেন তার কাছ থেকে যতটা সম্ভব, তার মধ্যে থেকে যতটা সম্ভব বের করে এনে এই সমস্যার সমাধান করার জন্য। কিন্তু সমকালীন সময়ে যারা ওপরে বসেছিলেন, কেন্দ্রে যারা বসেছিলেন, তাদের মনে হয়েছিল যে প্রফুল্লচন্দ্র ঘোষ তিনি তার কাজে ব্যর্থ হচ্ছেন, তিনি পারছেন না, তিনি 100% দিতে পারছেন না, এই সমস্যার সমাধানগুলো ইনস্ট্যান্ট করা দরকার, তিনি করতে পারছেন না। ঠিক এইরকম একটা জায়গা থেকে তাকে সরিয়ে দিয়ে, না তুমি যে বলছিলে নির্বাচনের কথা, সেসব কিচ্ছু হয়নি, জাস্ট তাকে সরিয়ে দেওয়া হলো। তারপর ডক্টর বিধানচন্দ্র রায় এলেন। এই আসার পরে তো বাকিটা ইতিহাস। ডক্টর বিধানচন্দ্র রায়কে বলাই হচ্ছে পশ্চিমবঙ্গের উপকার। উনি এসে একা হাতে সব কিছু সামলালেন। যদিও প্রফুল্লচন্দ্রের 1 বছরের সময়কালের রাজনৈতিক এক্সপিরিয়েন্সটাকে খেলনা নয়। বিধানচন্দ্র রায় প্রফুল্ল ঘোষের কাছ থেকে অনেক কিছুই শিখেছিলেন, অনেক কিছুই বুঝেছিলেন। কী কী করতে হবে হয়তো সেটা বোঝেননি, কিন্তু কী কী করতে হবে না তিনি সেটা বুঝেছেন। বিধানচন্দ্র রায়ের যে বায়োগ্রাফি এখন মার্কেটে রয়েছে, তিনি সেখানে উল্লেখ করছেন যে তিনি প্রফুল্লচন্দ্র ঘোষ থেকে অনেক কিছু শিখেছেন। বিধানচন্দ্র রায়ের মতো তো সামনে প্রফুল্লচন্দ্র ঘোষের 1 বছরের সময়কাল না থাকলে বোধহয় উনি এত দূর যেতে পারতেন না, এতটা করতে পারতেন না। তিনি প্রফুল্লচন্দ্র ঘোষকে থেকে অনেকটা শিখেছেন, অনেকটা বুঝেছেন। তারপরে উনি ওনার পরবর্তী পদক্ষেপগুলো নিয়েছেন, কাজ করেছেন। তো প্রফুল্লচন্দ্র ঘোষ মাত্র 1 বছরের সময়কালের জন্য এলেও উনি হচ্ছে শুরুর মন্ত্রী, উনি হচ্ছে গুরুর মন্ত্রী। এই হচ্ছে প্রফুল্লচন্দ্র ঘোষের পশ্চিমবাংলার প্রথম ফরগেটেন মুখ্যমন্ত্রী বলতে পারি। অলরেডি আমরা সকলে ভুলে গেছি মুখ্যমন্ত্রীটা প্রফুল্লচন্দ্র ঘোষ। তাহলে কি আমরা মোট কথায় বলতে পারি প্রফুল্লচন্দ্র ঘোষের 1 বছর মুখ্যমন্ত্রী থাকার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছিল তার কাজের অক্ষমতা এবং তার এক্সপিরিয়েন্স? বলা যেতেই পারে যে তাকে যে কাজের জন্য আনা হয়েছিল তিনি সেই কাজটা করতেই পারেননি, সেই কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। বিষয়টা ওইভাবে করে যে করতে পারেননি, উনি হয়তো ওনার মতো করে করার চেষ্টা করছিলেন, যেটা সেই মুহূর্তে ওপরওয়ালারা ছিল তাদের পছন্দ হয়। মানে সরিয়ে দেওয়া হয়েছিল না উনি নিজে থেকে সরে গেছেন? না, ওনার নির্দেশ দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেওয়া। তো ডক্টর বিধানচন্দ্র রায় তারপরে এই দায়িত্ব নিয়েছেন। আর বারবার বলছি, বিষয়টা ওনার অক্ষমতা না, বিষয়টা ওনার ইনএক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার অভাব ছিল। উনি এত স্বাধীনতার ঝড়ঝাপটার পরে আবার হঠাৎ একটা একদম এক তো স্বাধীনতার সমস্যাটা গেল, যার করে স্বাধীনতা পেল। তারপরে যখন উদ্বাস্তু সমস্যা, দেশ ভাগ হয়ে ওদিকটা হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসতে শুরু করেছিলেন, হঠাৎ করে মানে কি বলবো, কলকাতা শহর তাদের আশ্রয়স্থান হয়ে উঠলো। সেই সময় এগুলো সামলানো সত্যি মুশকিল। বিধানচন্দ্র রায় তো ওই বলছেন যে ওনার জায়গায় যদি প্রথমে হয়তো বিধানচন্দ্র রায় যদি আসতো, তাহলে হয়তো ওনারও অবস্থা প্রফুল্লচন্দ্র ঘোষের মতো হতো। বিধানচন্দ্র রায় পশ্চিমবাংলায় তারপরে কত বছর উনি মুখ্যমন্ত্রী ছিলেন? 1948 থেকে উনি শুরু করলেন, আর একদম এক্স্যাক্ট মনে নেই, সম্ভবত 1962 পর্যন্ত ওনার সময়কাল ছিল। নবগঠিত পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভার নিজে হাতে সামলাচ্ছেন। সেই সময় একা হাতেই কাজগুলো করে যাচ্ছেন প্রায় অনেকটা সময়, প্রায় 14 বছর উনি, প্রায় 14-15 বছর উনি। এটা মনে রাখতে হবে যে সমকালীন সময় তিনি কিন্তু কংগ্রেসের হয়ে বা ক্ষমতাভার সামলাচ্ছেন। সেই সময় আর কোনো রাজনৈতিক পার্টি ওইভাবে উঠে আসছেন না, কেন্দ্রীয় কংগ্রেস, আমাদের রাজ্যীয় কংগ্রেস। তখন আর কোনো মানে বিরোধী পার্টি ছিলই না। না, সেই সময় বিরোধী পার্টি ছিল না, কংগ্রেস ছিল। হ্যাঁ, এবার হচ্ছে 1955 সালের পর থেকে যখন গণনির্বাচন শুরু হচ্ছে, যে 5 বছর অন্তর নির্বাচন শুরু হবে, কিন্তু নির্বাচনটা যখন শুরু হবে তখন তো অপোজিশন লাগবে, ভোট কাকে দেবো আমি। তারপর থেকে আস্তে আস্তে অপোজিশন বিল্ড হওয়া শুরু হয়েছে, অপোজিশন তৈরি হওয়া শুরু হয়েছে। এতক্ষণ তোমরা পুরো ভিডিওটা দেখলে, শুরুতেই যেহেতু আমরা আলোচনা করে
বলেছিলাম যে স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কী কী পরিবর্তন হয়েছে, শাসক দলটা কীভাবে তাদের শাসন কার্য চালিয়েছে, পুরো সম্পূর্ণটা আজকে আমরা বিশ্লেষণ করলাম। জানি প্রচুর ভুলভ্রান্তি হতে পারে, সেইগুলো অবভিয়াসলি ভুলভ্রান্তি হবে, কিছু করার নেই। প্রচুর ভুলভ্রান্তি হতে পারে বা আমাদের তথ্যে কোনো সমস্যা থাকতেই পারে, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরবর্তীতে কী বিষয়ে ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। কী কী ইমপ্রুভমেন্ট করতে পারি আমরা ভিডিওতে, বা আমাদের অ্যাপিয়ারেন্স যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিও। মানে মোদ্দা কথা শুধু রাজনৈতিক কথা নয়, মানে আমাদের পুরো ভারতবর্ষের একটি সব কিছু নিয়ে আলোচনা করা হবে এই চ্যানেলে। এবং এর পরবর্তী ভিডিও কী নিয়ে আপনারা দেখতে চান সেই বিষয়ে আপনারা কমেন্ট করুন, তাহলে আমরা সেটা রিসার্চ করি, সেই নিয়ে ব্যাখ্যাটা করব। তো থ্যাংক ইউ এই পর্যন্ত দেখার জন্য, ধন্যবাদ।